আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসিনা যেভাবে দেশ ছেড়েছেন, কিভাবে দেশ ছেড়েছেন রে ভাই, সবার একই কথা। এর প্রকৃত গোপন রহস্য, সঠিক তথ্য অনেকেই জানেন না। শুধু জানেন যে এই গণভবনতে আপনার তেজগাঁও পুরন বিমানবন্দরে গেছে, ওখান থেকে বিমানে করে চলে গেছে। আসলে এর প্রকৃত তথ্য আমি আপনাদের এখন জানাবো। দৈনিক বণিক বার্তা একটা প্রতিবেদন দিয়েছে যে হাসিনা কিভাবে দেশ ছেড়েছেন এই বিষয়ে। 2009 সালের 6 ফেব্রুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট টানা প্রায় 15 বছর প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তিনি। দেশি বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলেছে, শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহেনাও ছিলেন। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট টানা 15 বছর প্রধানমন্ত্রী থাকার পর পদত্যাগ না করে তিনি পালিয়ে চলে গেছেন। কিন্তু রাষ্ট্রপতি বলছেন তিনি পদত্যাগ করেছেন, আর শেখ হাসিনা বলছেন তিনি পদত্যাগ না করেই চলে গেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে বলা হয়, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপরেই তিনি পদত্যাগ করেন। আর দেশ ছাড়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। অবশ্য সেই সুযোগ তাকে দেয়া হয়নি। পরে তিনি বোন শেখ রেহেনাকে নিয়ে গণভবন ছাড়েন। বিদেশি গণমাধ্যমে কিন্তু, দেশি বিদেশি সব গণমাধ্যমে কিন্তু এটাই বলা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে বিভিন্ন তার টেলিকনফারেন্সে, টেলিফোনে, ফোন আলাপে তিনি বলছেন পদত্যাগ যেভাবে করতে হয় উনি পদত্যাগ করেন নাই। কিন্তু রাষ্ট্রপতি ওই 5 আগস্টের দিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। একটি সূত্র জানায়, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য বাংলাদেশে উড়োজাহাজ পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন মোদী সরকার। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশের আকাশ সীমায় উড়োজাহাজ পাঠালে তাতে আইনের লঙ্ঘন হতে পারে। এরপর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের এক দফা দাবির মুখে শেখ হাসিনাকে ক্ষমতা ও দেশ ছাড়তে হলো। সেই এক দফার উৎপত্তি কোটা সংস্কার আন্দোলন থেকে। সরকারি চাকরি কোটা সংস্কার দাবিতে ওই আন্দোলনের দানা বাধা শুরু করে সংসদের বিশেষ অধিবেশন ডেকে কোটা সংস্কার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে 15 জুলাই আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপরে হামলার অভিযোগ ওঠে পুলিশ সহ ক্ষমতাসীন দল এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহত হন 3 শতাধিক। পরের দিন 16 জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 6 জনের মৃত্যু হয়। উদ্বৃত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সহিংসতার তীব্রতা ও ব্যাপ্তি বাড়তে থাকে। 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন আন্দোলনকারীরা। এদিন মৃত্যু হয় 21 জনের। সর্বোচ্চ প্রাণহানি ঘটে 19 জুলাই। এদিন মৃত্যু হয় 58 জনের। এর মধ্যে রাজধানীতে প্রাণ হারান 49 জন। উদ্বৃত্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে 20 জুলাই অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়। সারা দেশে মোতায়েন করা হয় 27,000 সেনাকে। অন্যদিকে আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার অভিযোগে সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে শত শত মামলা করা হয়। এইসব মামলায় হাজার হাজার মানুষকে বিনা অপরাধে গ্রেপ্তারের অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। একই সঙ্গে দাবি ওঠে আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের মৃত্যুর বিচার অবিলম্বে করতে হবে। কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর প্রাণহানি অল্প সময়ের মধ্যে শূন্যে নেমে আসে। কারফিউ আংশিক শিথিল করা হয়, আন্দোলনও চলতে থাকে। কিন্তু 2 আগস্ট আবার আন্দোলন ঘিরে প্রাণ ঝরে। এদিন খুলনায় এক পুলিশ সদস্য ও হবিগঞ্জে এক যুবকের মৃত্যু হয়। 2 আগস্ট বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এই দাবি আদায়ে 4 আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। একই দিন মাঠে নামে আওয়ামী লীগও। এদিন ভয়ঙ্কর রূপ নেয় দেশের পরিস্থিতি। মৃত্যু হয় শতাধিক মানুষের।
পরের দিন 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন কারফিউ অমান্য করে সরকার পতনের দাবিতে রাজপথে নেমে আসে লাখো জনতা। এর মধ্যে দুপুরের পর খবর আসে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই হচ্ছে অবস্থা। তিনি গণভবন থেকে চলে যান তেজগাঁও পুরনো বিমানবন্দরে। সেখান থেকে বাংলাদেশে একটা হেলিকপ্টার নিয়ে কিংবা বিমান নিয়ে যেটাই হোক তিনি ভারতের উদ্দেশ্যে পাড়ি জমান। সেই থেকেই তিনি এখনো ভারতেই আছেন, ভারতের আশ্রিতা কিংবা ভারতের রোহিঙ্গা হিসেবে। এবং মাঝে মাঝে তাকে আমরা শুনতে পাই বিভিন্ন ফোন কলে। এবং খুব রিসেন্টলি তিনি লন্ডনের বাংলাদেশের কিছু পলাতক মন্ত্রী, এমপি এবং সচিবদের নিয়ে তিনি ওখানে ভার্চুয়ালি মিটিং করেছেন। সেটাও আমরা গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।